সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন, প্রতি সন্ধ্যায় আমরা আপনাদের সামনে হাজির হই সন্ধ্যা 7টায় নিয়মিত একজন করে অতিথি নিয়ে এবং সমসাময়িক বিষয়ে। বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িক যে সংকট সমস্যা যেগুলো, তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে দোলাচল যেমন আছে, তেমনি নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন, যারা যেসব সংগঠন নির্বাচনে আছে রাজনৈতিক দল, তারা সক্রিয়। আবার নির্বাচনকে থামিয়ে দেওয়ারও চেষ্টা নানাভাবে চলছে। এর মধ্যেই নির্বাচনী কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে প্রচারণা। আজকে প্রতীক বরাদ্দ, আগামীকাল থেকে শুরু হবে প্রচারণা। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে কথা বলবো রাষ্ট্রীয় সম্পদ গণভবন, যেটি রাষ্ট্রীয় সরকারের, যিনি সরকারে থাকবেন, সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, সেই গণভবন জাদুঘর হয়ে গেছে। শিগগির সেটি উদ্বোধন হবে। প্রধান উপদেষ্টা গতকালকে সেই গণভবন পরিদর্শন করেছেন, সর্বশেষ কাজের অগ্রগতি এ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সবচেয়ে আলোচিত বিষয়, গতকালকে রাতে হঠাৎ করেই ভারতীয় হাই কমিশনের বাংলাদেশের 5টি মিশনে যারা আছেন তাদের পরিবার পরিজনকে প্রত্যাহার করে দিল্লি নিয়ে গেছে। এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই 3টি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আজকের অতিথি আমাদের সঙ্গে আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ এবং সাবেক সংসদ সদস্য। প্রধান ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টক শোতে। প্রধান ভাই, শুরু করতে চাই একটু, আপনি তো নির্বাচনের প্রার্থী, আগামীকালকে থেকে প্রচারণা শুরু হবে, প্রতীক বরাদ্দ আজকে, আপনি নিশ্চয়ই কালকে এলাকায় চলে যাবেন। সব মিলিয়ে নির্বাচনটা আসলে কতটা প্রস্তুত নির্বাচনের জন্য বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো নির্বাচনের জন্য তো শুরু থেকেই বাংলাদেশের মানুষ নির্বাচনে মুখিয়ে ছিল। মানে সবসময় যে নির্বাচন ভোট করতে চায়, ভোটটা একটা উৎসবের মতো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে বিগত সময় থেকে বাংলাদেশে ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন, এটা কিন্তু প্রায় উড়েই গেছিল, ছিল না। এবং যার কারণে বারবার রাজনীতি হয়ে গেছে সংঘাতপূর্ণ। আপনি খেয়াল করুন, রাজনীতি হচ্ছে বাদ প্রতিবাদের, প্রতিরোধের, প্রতিহিংসার না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে প্রতিহিংসার কারণে প্রতিবার আমাদের স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন ধারাটা রুদ্ধ হয়ে গেছে। এই রুদ্ধ হওয়ার কারণে এখানটা আপনি দেখবেন একাধিক কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হচ্ছে খুনের বিনিময়ে। এগুলো দুর্ভাগ্যজনক, হওয়া উচিত ছিল না। এবারকার এই গণঅভ্যুত্থান, 24শে জুলাই অভ্যুত্থান, এটা যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাই না, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে এটা সরকার গঠন। সেই ভালো নির্বাচন বলতে এটা প্রতিহিংসার না, প্রতিহিংসার রাজনীতি না। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যে পৃথিবীতে কিন্তু আপনার অনেক দেশে এর থেকে আরো বড় বড় প্রতিহিংসা ছিল। আমরা যদি সাউথ আফ্রিকার রিপার্থাইড বর্ণবাদ বিরোধী আন্দোলন যদি বুঝি, নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগার বরণ করছেন। যখন আন্দোলনটা বিজয় লাভ করলো, তখন যদি ছাড়া পেলেন, ওনার বউকে ছেড়ে দিলেন, উইনি ম্যান্ডেলা। কারণ উইনির কে শ্বেতাঙ্গ হত্যার দায় ছিল উইনির উপর, এখানে ঘরও করেন না উনি। এবং এত কালো সাদার এত মারামারি, তাই না, সেটা নেলসন মিনিমাইজ করে ফেললেন। আর আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এই যে ধারাটা, এটা মিনিমাইজ করতে পারি, এটা দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদ। আমি কেন বলি, দেশ স্বাধীনের পরেও কিন্তু সংঘাতটা এই পর্যায়ে ছিল না, এটা আমার কাছে মনে হয়েছে। আমি দেখেছি 73টা নির্বাচনে শান্তি কমিটির নাম করা লোক প্রেসিডেন্ট আমাদের এলাকায় চেয়ারম্যান ইলেকশন করে চেয়ারম্যান হয়েছেন। কারণ উনি পার্সোনালি ওনার কাছে ওই যে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে যাদের তার খুনের অভিযোগ নাই, তাদেরকে রেপের অভিযোগ নাই, বাড়ি পড়ার অভিযোগ নাই, লুটের অভিযোগ নাই, এরা ফ্রি। ফলে বাকি যাদের আসতে বিচার হবে। তো ফলে এই লোকগুলি ফ্রি ছিলেন এবং এক ধরনের রিকনসিলিয়েশন হয়ে গেছিল। আজকে বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে এখানে ঠিক আছে, এটা সত্য, আমরাও বুঝি। আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনে এখানটায় লুটপাট হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এবং নর্মাল রাজনীতি করতে গিয়ে আপনি যদি দেখেন, এই যে নারায়ণ মিছিল করতে গিয়ে ছাত্রলীগ মিছিলকে যুবক ছেলে মেরে দিল গুলি করে, ব্রাউনবাড়িয়া করলো, ইতে আপনার কি যেন বলা, ওই যে বরিশালের যে সবচেয়ে সাগরপাড়ার যে জেলাটা, বরগুনা, ওখানটা একই ঘটনা, যেটা মামলা করছিল বিএনপি, ঘটনা করলো। এটা অসহনীয় রাজনীতি ছিল, অস্বাভাবিক রাজনীতি দেশে ছিল। সেই জায়গাটা যখন উচ্ছেদ হয়ে গেল, তখন রাজনীতি কীভাবে সহনীয় করা যায় তার প্রচেষ্টা নেওয়া উচিত ছিল। বিচার হোক, যারা ক্রিমিনাল, যারা তাদের সঙ্গে যুক্ত, যারা লুটপাটের সঙ্গে যুক্ত, যারা অর্থ পাচার করছে, সত্য ব্যাপক ব্যাংকগুলি খালি হয়ে গেছে, এদের বিচার হোক, এতে কারো কোনো আপত্তি থাকতো না। কিন্তু
বাকি লোককে রাজনীতি করার সুযোগটা দেওয়া উচিত ছিল, এটা মনে করি আমরা। তাহলে এখানটা রাজনীতি ইনক্লুসিভ হইতো, অন্তর্ভুক্ত। এখন তো কি হচ্ছে, এখন একই হাতে বলি শেখ হাসিনা যা করছে তার ঠিক পাল্টাটা হচ্ছে, মানে এটার প্রতিশোধের একটা ব্যবস্থা। আমি যে বললাম এই প্রতিশোধের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি কিন্তু আবার সংঘর্ষের সংঘাতে জন্ম দেয়, যেটা ভালো হয় না কখনো। সেই জায়গাটার জন্য এখানটায় যাতে নিরসন হয়, দ্রুত ভোটটা হয়ে যাওয়া উচিত। আচ্ছা যাক, যেভাবে হোক ভোটটা হয়ে গেলে, হয়ে যাওয়ার পরে যে এই ভাবনাটা ভাবতে হবে যারা ক্ষমতায় আসবেন কিভাবে এটা রিকনসিলিউশন করবে, আমার নিশ্চয়ই ভাববে। কিন্তু এই মুহূর্তে এখন আমি জানি ভোটে মারাত্মক নতুন যারা বিগত সময় যারা ভোট দিতে পারেন এরকম লোক ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও গ্রেপ্তার ধরপাকড় হচ্ছে। এগুলি বন্ধ না হয় তাহলে ভোটটা কিন্তু মানুষ কিন্তু সেই উৎসব মুখর করে ভোট দিতে যেতে পারবে না। আওয়ামী লীগ যেমন চাপে রেখে এটা ভোট করছিল, চাপে রেখে ভোট করছিল, বিএনপি কেন্দ্রে যেতে দেয় নাই, তাই না, এবং একটা রাতের ভোট করছিল, ওই রকমই একটা ভোট যদি আয়োজন করা হয় তাই না, তাহলে দুর্ভাগ্যজনক হবে। আমি আশা করব বর্তমান কর্তৃপক্ষ যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট তারা নিশ্চয়ই একটা ভালো ভোট, উনি বলছেন সাহেব যে আমি এটা খুব ভালো ভোট করব, খুব ভালো ভোট না হোক, জনগণ যাতে নির্বিঘ্নে সেন্টারে যেতে পারে, যে পার্সেন্টেজ দেখ, এটা ফ্যাব্রিকেশন না, বাড়ানো কমানো না, যে পার্সেন্টেজ দেখ সেই পার্সেন্টেজ যেন থানা ইয়াতে ভোট সেন্টারে নির্বিঘ্নে যেতে পারে এবং ভোটটা দিতে পারে তাদের পছন্দ প্রার্থীকে। আপনি জানেন ইতিমধ্যে যে আমরা বাংলাদেশ জাসদ সহ আমরা অনেকগুলি পার্টি, সিপিবি বা জাসদ সহ আরও বামপন্থী পার্টিগুলি আমরা একটা যুক্ত ফ্রন্ট গঠন করেছি গত বছর অক্টোবর মাসে। এই যুক্ত ফ্রন্টটা করেছি আমরা আবার এই যে সরকারের যে সনদ, আমরা সনদ আলোচনা করে দেখছি সরকারের পক্ষে যারা সনদ কমিটিতে আছেন এরা জোর করে চাপিয়ে দেওয়ার একটা চিন্তা করছে বিভিন্ন বিষয়, বিভিন্ন পয়েন্ট। আমরা সেইটা মনে করছি যে ডেমোক্রেসি তো বহু মত পথের সম্মিলন, ডেমোক্রেসি মৌলিক জায়গায় ঐক্যমত থাকবো, আমৌলিক জায়গায় দ্বিমত করবো, এই করবো সেই করবো, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওনারা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টার কারণে আমরা কিন্তু সনদে সই করি নাই। এবং আমরা ওই দলগুলি একটা জোট করেছি এবং সেই জোট থেকে আমরা যুক্ত ফ্রন্ট, জাতীয়করণ যুক্তকরণ করে আমরা ভোটটা করতেছি। আমরা আশা করছি যে জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার নিয়ে, তাই না, এই সরকার ধারণ করতে পারে নাই, ফলে জনগণ চায় নির্বাচিত সরকারের মাধ্যমে তার যে সংস্কার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। এবং সেই কারণে বিএনপি সংস্কার সই করার পর অনেক কথা বলছে, আবার পরেও বলছে, তাই না। যাই হোক, এখন আমরা এই ভোটটা চাচ্ছি, সেই ভোটে জনগণ যাতে তার প্রপার প্রতিনিধিত্ব চূড়ান্ত করতে পারে ভোটের মাধ্যমে। আমার বিশ্বাস আমরা যে যুক্তফ্রন্ট যে করেছি সেই ক্ষেত্রে জনগণের প্রত্যাশিত এটা আমাদের পক্ষে থাকবে বলে মনে করি। আমাদের দল যারা আছে অন্য কমিউনিস্ট পার্টি সবাই যার যার মার্কা নিয়ে আমরা ভোট করতেছি, কিন্তু আমরা একসঙ্গে যুক্তফ্রন্ট হিসাবে। যেমন আমি মোটর গাড়ি মার্কা, এটা বাংলাদেশ জাসদের মার্কা। আমরা এবার নির্বাচনের জন্য পার্টির থেকে নির্দেশনা এরকমই ছিল যে যারা যারা ভোট করতে চান আমরা পার্টির পক্ষ থেকে কাউকে প্যাট্রোনাইজ করবো না যে আপনি ভোট করেন, তাই না। স্বতঃস্ফূর্ত যারা যারা ভোট করেন তাড়াতাড়ি আসবেন। তো সেই হিসেবে আমরা যুক্তফ্রন্টের অংশী হয়েছি। বিশ্বাস বাংলাদেশের মানুষ যেহেতু ভোট দিতে চায়, ভোটে এটা যদি কোনো নিয়ম শৃঙ্খলা ব্যর্থ হয়, মেজর ব্যর্থ না হয়, তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিতে আসবে এবং এই ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার হবে। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক না, এটা আমরা হারিয়ে উপলব্ধি করতে পারছি, ফলে আমরা নির্বাচনটা চাই। আশা করছি সামনে 12ই ফেব্রুয়ারিতে সেই নির্বাচনটা হবে। একেবারে আপনি অনেকগুলা বিষয় তুলেছেন। আপনি বলছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হতো। বিগত সময়ে আওয়ামী লীগ বিএনপিকে কিন্তু নিষিদ্ধ করে নাই, বাট রাজনৈতিক কৌশল করে বিএনপিকে দূরে রেখেছিল। এবার একেবারেই আপনি যেটা বলছিলেন যে যাদের বিরুদ্ধে অপরাধ, অভিযোগ, অনুযোগ, তাদের বিরুদ্ধে হয়তো মামলা হতে পারত, তদন্ত হতে পারত, বিচার হতে পারত, তাদেরকে বাদ দিয়ে সাধারণ যারা আছেন গ্রামের খেটে খাওয়া, যেমন ধরেন আপনার বিরুদ্ধে যদি একটা অভিযোগ থাকে, আপনি যদি দুর্নীতি করেন কিন্তু আপনার যে কর্মী, মাঠ পর্যায়ে যে কর্মী, সে কিন্তু দুর্নীতির সাথে যুক্ত না, সে একেবারেই সাদামাটা আপনাকে ভালো লাগে সমর্থন করছে। একটা বিষয় তো শুনে, একটা বিষয় কিন্তু পরিষ্কার, এখানে তো কতগুলি খুব জঘন্য, এগুলো আমরা তখন থেকে বলেছি চকশোতে, সে হত্যাকাণ্ড, সবাইকে হত্যা মামলায় দিয়ে দেওয়া,
একটা মহিলা সাংবাদিক তাকে হত্যা মামলায় দিয়ে দেওয়া, এই 8-10টা হত্যা মামলা, একটা দুইটা না। এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি তো এমব্রাসিং, এই ঘটনাগুলি তো সমাজে কখনো স্বস্তিদায়ক না। ভালো কাজ করার জন্য খারাপ কাজ করে, খারাপ দৃষ্টান্ত তৈরি করে ভালো কাজ করা যায় না। ভালো কাজের জন্য ক্ষতি হলেও ভালো দৃষ্টান্ত তৈরি করতে হয়। দুর্ভাগ্য হচ্ছে এই সরকার, অন্তর্বর্তী সরকার ভালো করার উদ্দেশ্যে অনেক খারাপ দৃষ্টান্ত তৈরি করছেন, যেগুলি কখনোই কিন্তু মানে জনগণের কাছে কাঙ্ক্ষিত না। আজকে যার কারণে দেখেন মামলাগুলির করার ক্ষেত্রে এই যে অনেক অনেক মামলা এরকম আছে বলা যাবে বা আমি তারপরেও বলবো এই অনির্বাচিত সরকার এটা এই সমস্ত দায় দায়িত্ব কাঁধে ওনার নেওয়া উচিত হয়নি। ওনার উচিত ছিল একটা ফ্রি ফেয়ার ভোটের ব্যবস্থা করা। যদি করতে পারতো তাহলে যে নির্বাচিত সরকারটা আসবে ওই সরকারটার উপর লোডটা দেওয়া উচিত ছিল, যে দায়িত্ব নিয়ে এগুলো সমাধান করতে পারতো। বদমাইশের শাস্তি দেওয়া, ভালো রাস্তা দেখানো, তাই না, এটা করতে পারতো। কিন্তু সেটা হয় নাই। যাক, যেটা হয় না সেটা নিয়ে কথা নাই। তারপর আমরা আবার ওই সরকারের এইরকম অদক্ষতা অযোগ্যতার পরেও আমরা বলবো সরকার ভোটটা সঠিকভাবে করুক এবং সেই ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দেশে আসুক। আপনি বলছিলেন যে ভোটটা ফ্যাব্রিকেশনের দরকার নেই, যতটুকু ভোট পড়ে সেটা যেন শান্তিপূর্ণ হয়। আপনার কি মনে হচ্ছে যে ভোট কেন্দ্রে ভোটার যাওয়ার মতো শান্তিপূর্ণ পরিবেশ আছে কিনা? এখনো হয় নাই, এখনো হয় নাই। আমি এলাকায় থেকে আসি, এলাকায় যাই, এখনো হয় নাই। কেউ কেউ ভোটের আগেই এমপি হয়ে গেছেন, সে ভাবটা নিচ্ছেন। ভোটের আগেই এমপি হয়ে গেছেন, কেউ কেউ এমপি হওয়ার আগেই ক্ষমতায় চলে গেছেন, এই ভাব নিচ্ছেন। প্রশাসনের উপর এগুলির প্রভাব পড়ছে, খেয়াল করবেন। প্রশাসনও যেহেতু দীর্ঘদিন ধরে প্রশাসনটা এখানটা অরাজনৈতিক ভাবে শাসিত হয়েছে, আমি বলবো প্রশাসনটা আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে হোল পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলা, ফলে সেইটার রেমনেন্ট, সেটার তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলি রয়ে গেছে। ফলে তারাও এখানে দেখবেন না, এই মাঝখানটায় তো এই প্রশাসনের কর্তা ব্যক্তি তো কোনো এমপির পায়ের জুতা ঠিক করে দেয়, কোনো এমপি এগুলো হইল তো, এগুলো তাই না, ছাতা ধরে এরকম ঘটনা ঘটলো তো, অথবা বলে যে এই পার্টির ছাড়া অন্য পার্টির স্থান নেই, এগুলি করতেছে। এগুলি প্রশাসন, আমার এই সরকারের দায়িত্ব প্রশ্নটাকে একদম প্রশাসনিক কাজের জন্য নিয়োজিত করা, নট ফর পলিটিক্যাল ভোট। ভোটটা যাতে বিশৃঙ্খলা না হয়, ওখানটা যাতে জবরদখল না হয়, দিনের বেলা রাতের কেউ যাতে সিল না মারতে পারে, এইটার প্রতি লক্ষ্য রাখা হচ্ছে প্রশাসনের কাজ। এবং ইকুয়াল ট্রিটমেন্ট, যারা ভোট করতে যাচ্ছেন, ছোট পার্টি বড় পার্টি যেই হোক না কেন, ইকুয়াল ট্রিটমেন্ট তার দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। যদি মনে করেন যে না ও এক্সপার্টের পাওয়ারের জন্য তাকে সবসময় খাতির করি, অথবা ওয়াইটে আসবো জন্য খাতির করি, এগুলি করলে কিন্তু ভোটটা ভালো করা যাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে 91-এর ভোট আমরা দেখেছি, চমৎকার ভোট ছিল, কোনো ছিল না। তো ফলে এইরকমই ভোট এখানে প্রত্যাশা করা। এই সরকারের যেহেতু নিজের কোনো দল নাই, যদিও সরকার প্রধান বারবার একটি দলের জন্য উনি কি বলা যায় যে খুব উৎসাহ প্রকাশ করতেছেন প্রধান, তাই না, তারপরও আমি বলবো যে সরকারের অফিসিয়ালি কোনো দল নাই, ফলে অতি উৎসাহ প্রকাশ করার থেকে বিরত থাকেন, ভোটটা ভালো করেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টা নিজেই তো বলছেন যে আমার বিশ্বাস তরুণ যারা রাজনৈতিক দলের তরুণ দলের নেতাদের প্রতি বলছেন, আমার বিশ্বাস তারা বেশ কয়েকজন নির্বাচিত হয়ে আসবে এবং মন্ত্রী হবে। উনি কিভাবে এতটা নিশ্চিত হয়ে গেলেন যে এরা নির্বাচিত হয়ে আসবে, মন্ত্রী হবে? না, বলছো এই কারণে যেহেতু ক্ষমতায় যাওয়ারা ভোট করে কয়েকজন মন্ত্রী হয়েছিল না আন্দোলনকারী, ওই জন্য বলছে আর কি। ওনার এটা খুব ওইরকম ডিপ চিন্তা করে বলছে মনে হয় না। হোক না মন্ত্রী, আমার তো চাই ইলেকশন করে জিতে আসে, গভর্নমেন্ট ফর্ম করুক, তোমার আপত্তি নাই তো। রাইট। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনি বলছিলেন যে এই যে ভোট যেন দিনের ভোট রাতে না হয়, কিংবা ভোট কেন্দ্র দখল না হয়, জবরদখল না হয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সক্রিয় না। তাইলে কিভাবে এত বড় একটা কর্মযোগ্য, মহাকর্মযোগ্য সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করেন? ঘটনা হচ্ছে সরকার, আমি সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন, ইভেন কি কয়েকদিন আগে দেখলাম আমি এই চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের, এরাও ইভেন কি সরকার প্রেস সেক্রেটারি, আপনি দেখবেন মবটাকে এরা খুব আন্দোলনের একটা অঙ্গ বলতেছে, যেটা মোটেই ঠিক না। ফলে সরকার যদি মনে করে যে ভোটটাও আমাকে ওইভাবে করতে হবে মবের কারণে, তাই না, তাহলে তো ভোট ভালো হওয়ার প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে অনেক ফোর্স ভোটের মাঠ থেকে উইথড্র হয়ে যাবে। এমনি অনেক পার্টি নাই, তারপরে সরকার ওইরকম ওই একটা মব দিয়ে ওইরকম ভোট করবে নাকি 18 সালের মতো সবাইকে বাদ দিয়ে আবার রাতে আবার আমি দামির ভোট করবে নাকি? তা সরকার এগুলি কিন্তু প্র্যাকটিস আমাদের সামনে হয়ে আসছে, রাতের ভোটের প্র্যাকটিস হয়ে আসছে, আমি দামির ভোট হলে কী হয় তার প্র্যাকটিস আসছে। ফলে এইসব চিন্তা না করে সরকার উচিত হবে ভোটটা, যেগুলি পার্টি আছে এই পার্টির থেকে যাতে কেউ নির্বাচনের মাঠ থেকে উঠে না যায়,
একদম। হ্যাঁ, আপনি মবের কথা বলছিলেন, চিফ প্রসিকিউটরের কথা। চিফ প্রসিকিউটর তো মবরে পুরোপুরি উস্কানি দিচ্ছেন। ওই তো মবকে ওই জন্য তো কোনোভাবেই বললাম মব বলা যাবে না যে বলছেন। উস্কানি দেওয়ার কারণেই তো এগুলি বেশি বাড়তেছে এবং এর পরিণতিটা এই জায়গায় যাচ্ছে। এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি পিছন দিকে বলছিলেন যে নেলসন ম্যান্ডেলা উদ্ধৃতি দিছিলেন এবং আপনি বলছিলেন যে একটা রিকনসিলেশন 71-এর মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু রিকনসিলেশনের মাধ্যমে দেশে একটা জায়গায় নিয়ে আসছিলেন এবং সেভাবেই আগাচ্ছিল দেশটা। এইবার যে প্রতিহিংসা শুরু হলো, এইটার তো একটা দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চয়ই আছে। এখন পর্যন্ত তো মানুষ স্বস্তিতে নাই, রিকনসিলেশন তো দূরের কথা। না, রাইট। এখানটায় প্র্যাকটিক্যালি দেখার দৃষ্টিভঙ্গি তো আমাদের পার্থক্য আছে। আমি দেখছি এটা নীল, আপনি সাদা দেখতেছেন, তাহলে তো হবে না। বাংলাদেশে এখানটায় মুক্তিযুদ্ধ আমাদের একটা অর্জন, স্বীকার করতে হবে। 55,000 বর্গমাইলের দেশটা এমনি আসেনি, অনেক কষ্ট করে এই দেশটা এই জায়গায় এসছে। সেই দেশটা যে এসছে, আজকে অনেকেই মনে করছেন এই দেশটার ইতিহাসটাকেই চেঞ্জ করে দিতে চায়, এই খোলনালচে বদলে দিতে চায়। যারা বদলে দিতে চায় তারা নতুন নতুন বয়ান হাজির করতেছে, যে বয়ানটা আমাদের জাতীয় রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ফলে এই যে নতুন বয়ান হাজির করতেছে, এরাই বাংলাদেশে মূলত একটা সংঘাত সংঘর্ষের পরিবেশ তৈরি করতেছে। আপনি দেখবেন বরাবরই বলে একটা দেশের নাম উল্লেখ করে প্রতিবেশী, ওরা নাকি আমাদের দেশটা ফিলিস্তিন বানাতে চায়। কই এখানটা বঙ্গবন্ধু হত্যা হয়েছে, জিয়াউর তো হত্যা হয়েছে, কই ফিলিস্তিন তো বানায় নাই না, ফিলিস্তিন বানাইছে? যাদেরকে অতি ইঙ্গিত করে বলা হয় যে ওরা ফিলিস্তিন, ওরা তো বানায় নাই। তাহলে কে বানাইতে চায়? ভূতের মুখে রাম নাম না? হ্যাঁ, পাবলিক বুঝে। আমরা একটু ভোট যখন আলোচনা হলো, গণভোটটা নিয়ে একটু কথা বলতে চাই। গণভোটে সরকার সরাসরি পক্ষ নিয়েছে। সরকার মানুষকে সচেতন করবে গণভোট দেওয়ার জন্য, কিন্তু সরকার সরাসরি পক্ষ নিয়ে বলছে হ্যাঁতে ভোট দেন। শোনেন, একটা হচ্ছে সরকারের পক্ষতা আমি আপত্তি করতাম না, কিন্তু ঘটনা হচ্ছে এখানটায় এবার গণভোটের যে নর্মাল যে নিয়ম আমরা দেখে আসছি, জেনে আসছি, আমাদের জন্মের আগেও বা জন্মের পরে ভোট গণভোট হয়েছে, আইয়ুব খানের সময় হয়েছে, জন্মের পরে আপনার জিয়ার সময় হয়েছে। সে সময় গণভোটে এত প্রশ্ন থাকে নাকি? 4টা প্রশ্ন। হ্যাঁ, গণভোটে যে ইয়েস নট, আমি এটা মানি না মানি না, আমি সংস্কারগুলো মানি না মানি না, এইভাবে গণভোট তো পৃথিবীতে নিউ। অন্য কোথাও এরকম গণভোট আছে কিনা আমি জানি না। ফলে এটা প্রয়োজনীয় মনে করছি না। আমরা যেহেতু এতে সই করে নেই, সনদে সই করে নেই, ফলে এই বিষয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। সরকার প্রচারণা করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকার এটা তো একটা মিস্ট্রি জন্ম দিচ্ছে জনগণের মধ্যে। আমি কালকেই পঞ্চগড় হয়েছে, আমি জিজ্ঞেস করছি, আমার দল লোকরা গেছে ওই জায়গায়, তো সংস্কারের এটার গণভোটের কি, তো অনেকগুলো প্রশ্ন। কোনটা হ্যাঁ বলবো, কোন সব বিষয়ে ডেমোক্রেসি তো এক লোক সব বিষয়ে একদম হইতে পারে না। তো না, আমি সব বিষয়ে হ্যাঁ কেমনে বলবো? আমার দ্বিমত থাকতে পারে। আমাদের যেমন অনেকগুলো বিষয়ে দ্বিমত ছিল, আমরা সই করি নাই, তাই না? এইটাই ডেমোক্রেসি নিয়ম। ইভেন কি পার্লামেন্ট হওয়ার পরও পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষেত্রেও দ্বিমত থাকে, কিন্তু নোটিফিকেশন দিয়ে বেরিয়ে যেতে পারে, আপত্তি করতে পারে, ওয়াকআউট করতে পারে। তাহলে এটা কিভাবে করতেছে, এটা মাথায় ঢোকে না। আর একটা প্রসঙ্গ আলোচনা করি। আপনি নিশ্চয়ই জানেন যে গত রাত্রে ভারতীয় হাই কমিশনের বাংলাদেশ মিশনে যারা আছেন বিভিন্ন জায়গায় 5টা স্থানে, সবার পরিবারদের সদস্যদের পরিবার পরিজন তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে ভারত, এবং এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে গত রাত থেকেই, এবং মধ্যরাতেই তাদেরকে ভারত থেকে বিমান পাঠিয়ে নিয়ে নেওয়া হয়েছে। ত্বরিত একটি উদ্যোগ। এটা কি বাংলাদেশ ভারতের যে এই 18 মাসের সম্পর্কের অবনতির পার্ট কিনা? আসলে তো আমাদের তো সম্পর্ক তো অবনতি তো অনেকাংশ হয়ে গেছে। এর জন্য ওরাও যেমন দায়ী, আমরাও দায়ী, বোথ সাইড। এই যে দেখেন সামনে ওনাদের পররাষ্ট্রমন্ত্রী আসলো, হ্যাঁ, ফিনারেলে উৎসবে, একটা পজিটিভ সাইড ছিল। এটা যায়, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা যায়, এসছেন, খুব ভালো, ভেরি গুড। তো যাওয়ার পরে আপনার ক্রিকেট নিয়ে যে ঘটনাটা ঘটলো আমাদের মুস্তাফিজকে নিয়ে, এটা অভাবনীয়, অকল্পনীয়, চিন্তাই করা যায়নি। হঠাৎ করে ক্রিকেট নিয়ে মুস্তাফিজকে বাদ দিয়ে দেবে, এবং উইদাউট খুব তড়িঘড়ি করে ওদের BCCI তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে বাদ, মুস্তাফিজ নেবে না। তারপর তো শুনে কি টানা পড়েন। তাহলে এই প্র্যাকটিক্যালি আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো হলে সবার লাভ আছে, ন্যায্যতার ভিত্তিতে করতেই হবে। প্রতিবেশী আমরা, প্রতিদিন প্রতিবেশীর সঙ্গে মারামারি করবো, এটা কোনো ভালো লক্ষণ না। কিন্তু ফলে এই যে ঘটনা ডেভেলপ হওয়ার কারণে এখানটায় নির্বাচনে জানেন আপনি অনেক পক্ষ আছে, কেউ নির্বাচন চায়, কেউ চায় না, এইরকম পক্ষ আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের কাছে সেরকম কোনো খবর থাকতে পারে
যে যেহেতু তাদের লোকরা এখানে পরিচিত বা একদিন ধরে ছিল বা পারিবারিকভাবে অনেক পরিচিত, ফলে নিয়ে গেছে সিকিউরিটি নিরাপত্তার জন্য। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই, যে তারা কোনো আশঙ্কা করে নিয়ে যাচ্ছে, এই জন্য সম্পর্কে আরও অবনতি হবে এটা মনে করছি না। তবে নির্বাচনটা হলে যে সরকার আসবে তার দায়িত্ব হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলিকে, এই যে প্রতিবেশী সম্পর্ক, আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিষয়, এই বিষয়গুলিকে দ্রুত একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। তবে এটা ঠিক, বাংলাদেশ সম্পর্ক এখানটায় আপনার বঙ্গবন্ধু সপরিবারে কিল্ড হয়ে গেছে, জিয়া কিল্ড হয়ে গেছে, এই সম্পর্কটা এই জায়গায় যায়নি কখনো, এবার যে জায়গায় গেছে। তো এই ক্ষেত্রে উভয়ের, বাংলাদেশ এবং আমাদের ওই পার্ট, উভয়ের আমাদের সতর্কতা রেখেই আমাদের সামনের দিকগুলিতে পাড়ি দিতে হবে। আমি মনে করি না প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করে একটা দেশ শান্তি সফলতা আসে। আজকে দেখবেন আপনি, এই যে বাংলাদেশ চাল কিনলো, এই চাল কিনলে সালুদ্দিন সাহেব বলছে অন্য জায়গায় চাল 10 টাকা পার কেজি বেশি দিতে হয়, তো সব ইন্ডিয়া থেকে আনতে হবে। তাহলে আপনি বৈরিতা রেখে আপনি এখন যদি এরকম হয়, বৈরিতা যদি থাকেন, ভালো চাল না দিয়ে চাল আনলেন, ভালো চাল কঙ্করযুক্ত চাল দিয়ে আমি কথা বলতেছি, হইতে পারে না? তখন আপনি তো, কারণ এগুলি তো হয়, আমাদের দেশের লোক মাছ পাঠাইছে, বিডি কোম্পানি আমি দেখছি বহু আগে, তাই না? সে মাছের মধ্যে প্যারেক ছিল, তাই না? ওজন বাড়ানোর ফলে সম্পর্ক ভালো করলে, তাহলে আস্থার জায়গাটা থাকলে, তাহলে ওই চাল খেতে, তাহলে এরকম তো কথা তুলতে পারে, ওই চাল আনতেছে কেন, চালের মধ্যে তো এটা আছে, না থাকলেও করতে পারে। তো ফলে এইসব বিষয়ে ভাবায় তুলে আমাদের দেশটার রাজনীতিবিদদেরকে, আমার বিশ্বাস বাংলাদেশে এই কারণেই দ্রুত নির্বাচন দরকার। এটা দায়বদ্ধতা আছে, যে সরকারটাকে জিজ্ঞেস করা যায় সেরকম সরকার দরকার। দায়িত্বহীন সরকার একটা দেশের কখনোই শান্তি আনতে পারে না। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা ওই রকমই। এই সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বারবার ভারতের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু সরকার কোনো কিছু আমলে নিচ্ছে না। সরকার সব কিছুকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। এইসব ঘটনা তো এই সম্পর্কে অবনতি একটা বড় প্রভাব ফেলছে নাকি? অবশ্যই এখানটায় প্র্যাকটিক্যালি আমি এইরকম দৃষ্টিভঙ্গি এখানটা আমাদের গ্রহণ করা উচিত না। যেমন ভারত বিশাল দেশ, ভারতের একই জায়গায় একটা ঘটনা ঘটে, অনেক বড় দেশ। এখন ওইটার কাউন্টার হিসেবে যদি ভেবে মনে করি যে আমাকে এই জায়গায় করতে হবে, তাহলে ভুল হবে, এটা বড় ভুল হয়ে যাবে। এগুলি যদি আমাদের সামাজিক নিরাপত্তা, যেটা রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সামাজিক নিরাপত্তাটাকে এনশিওর করা। আমার বিশ্বাস বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে, আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই আহ্বানটাই করতে চাই যে আমাদের সামাজিকভাবে দায়িত্ব হচ্ছে সাম্প্রদায়িক সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করা। আইন শৃঙ্খলা গভর্নমেন্ট ওইটা পরে, আগে আমাদের এটা যদি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি, সামাজিক নিরাপত্তাটা পরিবেশগত হবে, তাই না? তাহলে এই জিনিসগুলি কমে যাবে, কমে গেলে মঙ্গল। একেবারে শেষ দিকে চলে আসছি, একটা আলোচনা করতেই চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, এটা যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তেমন না, প্রধানমন্ত্রীর বাসভবন সেই স্বাধীনতার পর থেকে গণভবন, সেই গণভবনকে সরকার জাদুঘর বানালো এবং এটা খুব দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন হবে। গতকাল সর্বশেষ অবস্থা দেখতে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা সেখানে গিয়েছেন। গণভবনকে জাদুঘর বানানোর যৌক্তিকতাটা কি, ভিত্তিটা কি আসলে? একটা হচ্ছে যে জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের একটা স্মৃতি তো রাখা যেতেই পারতো, এটা কোনো অসুবিধা নেই। জাদুঘর হতে পারতো, বিরাট টাওয়ার হতে পারতো, ও কত করা যায় একটা অভ্যুত্থান নিয়ে। কিন্তু সেটা ওই প্রধানমন্ত্রী বাসভবনে ওইখানটাই করতে হবে, এটা আমার মাথায় ঢোকে না। আরও বহু জায়গা ছিল যেখানটা করা যেত, তাই না? কিন্তু এটা আমার মাথায় ঢোকে না যে ওই জায়গায় করতে হবে, কারণ এটা তো একটা সরকারি বাসভবন, সরকারি জায়গা, তাই না? তা আমার ধারণা, আমি জানি না কতটুকু জায়গা নিয়ে করছে, কি করছে। পুরো গণভবন জুড়ে কেমনি হয় এটা ভাবি না, আমি ভাবতে পারি না। তো এই যে আপনি বলছিলেন যে কেন এটা করতে হবে, তো ভবিষ্যতে কি বার্তা দিল? এটা তো আসলে প্রতিহিংসার রাজনীতি কিনা, যে প্রধানমন্ত্রীকে দেখতে পারবে। শেখ হাসিনাকে আমি পছন্দ করি না, শেখ হাসিনা এই বাসভবনে থাকতেন, এই জন্য এটাকে আমি এইভাবে ভবিষ্যতে বলবে। এখন যেটা বলছি আমি সেটাই, ভবিষ্যৎটার কথা এখনই বলার মতো আমি দৃশ্য দেখাতে চাই না। বাংলাদেশের রাজনীতিতে এখানটা প্র্যাকটিক্যালি, এই আমি বলছি, অনেক কষ্টের এই দেশটা হঠাৎ করে এমনিতেই ভেসে আসে নাই। বলে এই দেশের জনগোষ্ঠী কীভাবে বসবাস করবে, তাই না? এটা তারা নির্ধারণ করবে। শর্টকাট কোনো পদ্ধতি নাই যেটা জনগণের উপর চাপিয়ে দিয়ে অর্জন করা যায়, যেগুলি পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশে হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই জায়গায়। ফলে আমি সবাইকে, যারা আছেন, বিভিন্ন পক্ষ বিপক্ষ যারা আছেন, তাই না, যারা এই সমাজ নিয়ে ভাবেন, তাদেরকে এই বিষয়গুলি চিন্তায় আনতে হবে
যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম দেখতে চাই আমি। যদি না আনতে পারি তাই না, তাহলে তো ন্যাচারালি সংঘর্ষটা হবেই। সেটার কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে এইটাই। আপনি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখছেন? ভবিষ্যৎ বাংলাদেশ তো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। পৃথিবীর মানচিত্রে বাঙালিদের বাংলাদেশ একটাই। হ্যাঁ, এখানে ক্ষুদ্র জাতিসত্তা আছে আরও, সেই সবাই মিলে এই বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে এমনই থাক, পৃথিবীর তাবৎ বাঙালিরা যেটা ভাবতে পারে পৃথিবীতে বাংলা নামের বাংলা মায়ের একটাই দেশ, সেটা বাংলাদেশ। সেটা ৭১ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ নাজমুল হক প্রধান ভাই আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দৈনিক দেশবার্তা টক শো এবং ছিলেন আমাদের সঙ্গে অতিথি নাজমুল হক প্রধান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টায় আমরা হাজির হই আপনাদের সামনে এবং মাঝে মধ্যে একাধিক শো আমরা করি। নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠান ভালো লাগলে মতামত দিবেন এবং আপনাদের পরামর্শ দিবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা, এর মধ্যে আপনি, আপনার স্বজন, আপনার পরিবার সবাইকে নিরাপদে রাখবেন এবং সবার প্রতি শুভ কামনা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ প্রধান।